আসসালামু আলাইকুম। আশা করি সবাই ইনশাআল্লাহ ভালো আছেন। আমরা ভেক্টর রিভিশন করছিলাম এবং আজকে আমাদের ভেক্টর রিভিশনের লেকচার নাম্বার 3। তো আমরা আজকে শুরু করব যেখান থেকে সেটা হচ্ছে ভেক্টরের ক্রস গুণন থেকে শুরু করব। লেকচার 2 আমরা ডট গুণন শেষ করেছিলাম, সো আজকে শুরু করব কি দিয়ে? ক্রস গুণন দিয়ে। তাহলে ভেক্টরের যে ক্রস গুণন এটাকে ভেক্টর গুণনও বলা হয়, কেননা আমার এইখানে ক্রস গুণফলে আমাদের যে অ্যান্সারটা আসবে বা ক্রস গুণফলের যে আমাদের আউটকামটা আসবে সেটা হবে একটা ভেক্টর রাশি। তাহলে আমরা যদি দুটো ভেক্টর এ আর বি কে ক্রস গুণফল করি, এ ক্রস বি ইকুয়ালস টু এ বি সাইন থিটা এন ক্যাপ। এখানে এই যে এন ক্যাপটা যেটা আছে, এই যে এন ক্যাপটা এটা একটা একক ভেক্টর এবং এর দিক হচ্ছে এ আর বি ভেক্টর যে তলটা তৈরি করে সেই তলের উপরে লম্ব বরাবর। তাহলে যেখানে এন ক্যাপ একটি একক ভেক্টর এবং এন ক্যাপের দিক এ ভেক্টর ও বি ভেক্টর দ্বারা গঠিত তলের উপর লম্ব বরাবর। এখন এইখানে এই ইনফরমেশনটা দরকার, কারণ হচ্ছে আমাদের যদি ডিরেকশন আমরা না জানি ক্রস গুণফলের বেলায়, শুধু মান জানলে তো হবে না, মানের পাশাপাশি আমাদেরকে ডিরেকশন বা দিকটাও কি করতে হবে? জানতে হবে। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা ক্রস গুণফলের যে দিকটা সেটা আসলে কোন দিকে হবে সেটা একটু ভালোভাবে খেয়াল রাখি। ধরেন আমি এ আর বি দুটা ভেক্টর নিব, এটা আমাদের এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর। এ আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। এখন আমরা এ ক্রস বি যেমন করতে পারি, বি ক্রস এও করতে পারি। সো আমি পাশাপাশি দুটো চিত্র আঁকবো ক্রস গুণফলের দিক বোঝানোর জন্য। সো যদি আমি এ ক্রস বি করি, এখানে এ ক্রস বি করি, তাহলে কিন্তু দেখেন অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে। এ ক্রস বি করলে অ্যান্টি ক্লকওয়াইজ, এ ক্রস বি যদি করি, তাহলে যদি অ্যান্টি ক্লকওয়াইজ বা ঘড়ির কাঁটার বিপরীতে থাকে তাহলে ক্রস গুণফলের দিক যেটা হয় সেটা হচ্ছে তলের উপর লম্ব বরাবর উপরের দিকে বা বাইরের দিকে। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ বা ঘড়ির কাঁটার বিপরীতে হলে তলের উপর লম্ব বরাবর উপরের দিকে বা বাইরের দিকে যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয়। আর যদি ক্লকওয়াইজ হয়, যেমন হচ্ছে এখানে আপনি বি ক্রস এ করলেন, এখানে যদি আমরা বি ক্রস এ করে এ ক্রস বি না করে বি ক্রস এ যদি করি, তাহলে ক্লকওয়াইজ বা ঘড়ির কাঁটার দিকে হলে এন ক্যাপের যে দিকটা হবে ক্লকওয়াইজ বা ঘড়ির কাঁটার দিকে হলে তলের উপর লম্ব বরাবর নিচের দিকে বা ভিতরের দিকে। সো একটু এই জিনিসটা মাথায় রাখি যে আমরা কেন তলের উপর লম্ব বরাবর উপরের দিক বলতে কেন বাইরের দিক বলতেছি আর নিচের দিক বলতে কেন ভিতরের দিক বুঝাচ্ছি, এইটা একটু আমি ক্ল্যারিফাই করে দিচ্ছি। ধরুন তলটা যদি হয় এরকম, লাইক হচ্ছে আমি আপনাদের সামনে একটা তল নিয়ে আসি। সো আমি একটু তল নিয়ে আসি একটা, ধরুন এটা একটা তল, এই যে তলটা,
এই তলটা যদি এখানে এইভাবে থাকে, এইরকম ভাবে যদি তলটা থাকে, তাহলে এখানে যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয়, তলের উপরে লম্ব বরাবর, এখানে তার উপর নাই, এখানে তাহলে বাইরের দিকে হবে। অ্যান্টি ক্লকওয়াইজ হলে বাইরের দিকে, আর ক্লকওয়াইজ হলে এই তল থেকে ভিতরের দিকে হবে। আর যদি তলটা এইভাবে থাকে, তলটা এইভাবে আছে, তাহলে এখানে অ্যান্টি ক্লকওয়াইজ হলে তলের উপর লম্ব বরাবর উপরের দিকে, ক্লকওয়াইজ হলে তলের উপর লম্ব বরাবর নিচের দিকে বা ভিতরের দিকে। সো এটা আশা করি ইনশাল্লাহ আপনাদের মাথায় থাকবে। ওকে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ক্রস গুণনের কিছু ধর্ম আলোচনা করব। সো প্রথম যে ধর্মটা অলরেডি বুঝে যাচ্ছি, এ ক্রস বি আর বি ক্রস এর দিক কিন্তু একদিকে নাই, দুটা ভিন্ন দিকে আছে। তাহলে এ ক্রস বি নট ইকুয়ালস টু বি ক্রস এ। কারণ আমি যদি একটু চিত্র আঁকি, ধরুন আমরা এখানে দুটো ভেক্টর রাখবো, এখানে একটা ভেক্টর রাখলাম এ ভেক্টর, এখানে একটা ভেক্টর রাখলাম বি ভেক্টর। তাহলে যদি এ ক্রস বি করি, এ ক্রস বি করলে এখানে অ্যান্টি ক্লকওয়াইজ তলের উপর লম্ব বরাবর উপরের দিকে যাবে। তাহলে এ ক্রস বি ভেক্টরটা ডিরেকশন হবে এই দিকে। আর যদি বি ক্রস এ করি, বি ক্রস এর ডিরেকশনটা হবে এই দিকে। তাহলে দুটো ভেক্টরের মান সমান হলেও দিক যেহেতু ভিন্ন, সেহেতু এ ক্রস বি আর বি ক্রস এ সমান নয়। আমরা তাহলে আরেকটা কাজ করতে পারি, এটাকে এইভাবে লিখতে পারি, এ ক্রস বি ইকুয়ালস টু মাইনাস বি ক্রস এ, বা এ ক্রস বি প্লাস বি ক্রস এ ইকুয়ালস টু একটা নাল ভেক্টর বা শূন্য ভেক্টর আসবে। এখন তাহলে একটা জিনিস খেয়াল করেন, এ ক্রস বি আর বি ক্রস এ যেহেতু সমান নয়, তাহলে ক্রস গুণফল বিনিময় সূত্র মেনে চলে না। আমাদের ডট গুণফল কিন্তু বিনিময় সূত্র মেনে চলতো, কিন্তু ক্রস গুণফল কি করবে না? বিনিময় সূত্র মেনে চলবে না। এইবার ক্রস গুণফল বন্টন সূত্র ঠিকই আবার মেনে চলবে। তাহলে বন্টন সূত্রটা হচ্ছে এ ক্রস বি প্লাস সি যদি আমরা বলি, তাহলে এ ক্রস বি হবে প্লাস এ ক্রস সি হবে। তাহলে ক্রস গুণফল বন্টন সূত্র মেনে চলে। তাহলে এটা গেল ক্রস গুণফলের একেবারে বেসিক কিছু প্রপার্টি বা ধর্ম। আমরা এখন যে কাজটা করব, এই ক্রস গুণফলের আরো কিছু প্রপার্টি বা ধর্ম আমরা দেখে রাখবো। চলুন দেখেন, আমরা কিন্তু প্রথমেই বেসিক কিছু প্রপার্টি এখানে দেখে রাখছি, যে ক্রস গুণফল বিনিময় সূত্র মেনে চলে না, কিন্তু সে কিন্তু ঠিকই বন্টন সূত্র মেনে চলে। এখন আমরা আরো কিছু ধর্মের দিকে মনোযোগ দিব, যে ক্রস গুণফলের আয়ত একক ভেক্টরের যদি ক্রস গুণফল আমরা করি, আয়ত একক ভেক্টরের ক্রস গুণফল, আয়ত একক ভেক্টর কাকে বলে? আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, এইগুলাকে আমরা কি বলছি? আয়ত একক ভেক্টর বলে রাখছি। তাহলে আমরা এখন আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপের যদি ক্রস গুণফল করি, তাহলে শুরুতেই আই ক্যাপ ক্রস আই ক্যাপ ইকুয়ালস জে ক্যাপ ক্রস জে ক্যাপ ইকুয়ালস টু কে ক্যাপ ক্রস কে ক্যাপ ইকুয়ালস টু 0। কারণ দেখেন, এ ক্রস বি সমান যেহেতু এ বি সাইন থিটা, একটা ভেক্টর তার নিজের সাথে কত কোণ উৎপন্ন করে? একটা ভেক্টর তার নিজের সাথে 0 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে কোনো ভেক্টর যদি 0 ডিগ্রি কোণে থাকে অন্য একটা ভেক্টরের সাথে, সাইন 0 0 হয়ে যাবে। সো আই ক্যাপ ক্রস আই ক্যাপ, জে ক্যাপ ক্রস জে ক্যাপ, কে ক্যাপ ক্যাপ ক্রস কে ক্যাপ 0 হবে। সো আমরা এইভাবে বলতে পারি, একটা একক ভেক্টরকে তার একক ভেক্টরের সঙ্গে ক্রস গুণফল করলে 0 হবে, অথবা একটা ভেক্টরকে তার নিজের একক ভেক্টরের সাথে ক্রস গুণফল করলে 0 হবে, একটা ভেক্টরকে তার ভেক্টরের সাথে ক্রস গুণফল করলে 0 হবে, একটা ভেক্টরকে অন্য একটা ভেক্টর যে তার সমান্তরাল এটার সঙ্গে ক্রস গুণফল করলে 0 হবে। তাহলে এগুলো কিন্তু সবাই ওই যে সেম প্রপার্টি থেকে আসা।
এখন আমরা যদি আই ক্যাপ ক্রস জে ক্যাপ করি, আই ক্রস জে সমান হবে কে, জে ক্রস কে সমান হবে আই, কে ক্রস আই সমান হবে জে। এখন যেহেতু ক্রস গুণফল বিনিময় সূত্র মেনে চলে না, উল্টালে জে ক্রস আই সমান মাইনাস কে, কে ক্রস জে সমান মাইনাস আই, জে আই ক্রস কে মাইনাস জে ক্যাপ। এখন এইটা আপনাদের বইপত্রগুলায় বিভিন্নভাবে লেখা আছে, শেখানো আছে। যেমন একটা হচ্ছে এই যে এখানে অধিকাংশ বইয়ে যে কাজটা করা আছে, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে পজিটিভ, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ আমরা আই জে কে ক্যাপ নিব, এখানে প্লাস চিহ্ন দিয়ে রাখি, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ। সো সিকোয়েন্সটা যদি হয় অ্যান্টি ক্লকওয়াইজ তাহলে অ্যান্সারটা হবে কি ধনাত্মক। তাহলে ধরেন আই ক্যাপ ক্রস জে ক্যাপ যদি করি, আমরা কে ক্যাপ অ্যান্সার হিসেবে পাবো, সেটা ধনাত্মক হবে। যদি জে ক্যাপ ক্রস কে ক্যাপ করি, ধনাত্মকভাবে আই ক্যাপ অ্যান্সার হবে। কে ক্যাপ ক্রস আই ক্যাপ করলে জে ক্যাপ অ্যান্সার হবে। এটা হচ্ছে নর্মাল একটা প্রপার্টি। আমি অন্যভাবে শিখিয়ে রাখি সবসময় যে আই জে কে আই আবার জে এইভাবে। তাহলে আমরা যদি ফরওয়ার্ডে যাই, যে ধরেন আই ক্রস জে করতেছি, আই ক্যাপ ক্রস জে ক্যাপ, তাহলে এটা পরেরটা অ্যান্সার আসবে কে ক্যাপ, জে ক্যাপ কে ক্যাপ পরেরটা অ্যান্সার আসবে আই ক্যাপ, সামনের দিকে গেলে কে ক্যাপ আই ক্যাপ জে ক্যাপ। এটা হচ্ছে আমাদের ফরওয়ার্ডে। ব্যাক যদি করি জে ক্যাপ আই ক্যাপ মাইনাস কে ক্যাপ, আই ক্যাপ কে ক্যাপ মাইনাস জে ক্যাপ, কে ক্যাপ জে ক্যাপ মাইনাস আই ক্যাপ। সো যেভাবে আপনার মনে রাখতে সহজ মনে হয় সেভাবে আপনি মনে রাখেন, কোনো সমস্যা নেই এখানে। ওকে, এখন আসেন যখন আমরা ক্রস গুণফল করব ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় দুটো ভেক্টরকে, তখন কি হবে আমরা একটু দেখি। ধরি এ আর বি দুটো ভেক্টর, এ ভেক্টরটা হচ্ছে এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ, বি একটা ভেক্টর বি এক্স আই ক্যাপ প্লাস বি ওয়াই জে ক্যাপ প্লাস বি জেড কে ক্যাপ। তাহলে এরকম দুটো ভেক্টর এ আর বি। এখন যদি আমরা এ ক্রস বি করি, তাহলে যেটা পাবো একটা নির্ণায়ক পাবো, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ এক্স এ ওয়াই এ জেড বি এক্স বি ওয়াই বি জেড। এটা হচ্ছে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় দুটো ভেক্টরের ক্রস গুণফল। এখন আমরা আরো কিছু প্রপার্টি বা ধর্ম দেখব। যেমন এ ক্রস বি, এটার মান কত? সো আচ্ছা, প্রথমে ডট দিয়ে করি, এ ডট এ ক্রস বি, এ ডট এ ক্রস বি মান আনতে হবে না, এ ডট এ ক্রস বি সবসময় আমাকে জিরো দিবে। কেন সেটা একটু বোঝার চেষ্টা করি। এ ডট এ ক্রস বি জিরো দিবে কারণ এ ক্রস বি যে ভেক্টরটা হবে সেটা কিন্তু এ ভেক্টরের উপরে লম্ব। বোঝার চেষ্টা করি, আমরা একটু দেখি। এখানে একটা ভেক্টর আছে এ, এখানে একটা ভেক্টর আছে বি। তাহলে এ ক্রস বি যে ভেক্টরটা, এই যে এ ক্রস বি যে ভেক্টরটা, এই এ ক্রস বি তো তলের উপরে লম্ব, সে এ ভেক্টরের উপরে লম্ব, বি ভেক্টরের উপরেও লম্ব। তাহলে এ ক্রস বি এর সাথে এ ভেক্টরের ডট গুণফল করলে এখানে কত ডিগ্রি আছে? 90 ডিগ্রি আছে। তাহলে এখানে যে কোণটা আছে এটা 90 ডিগ্রি কোণ। তাহলে 90 ডিগ্রি যদি কোণ হয়, ডট গুণফলে কি হয়? 0 হয়। সিমিলারলি আমরা যদি বি ডট এ ক্রস বি করি, তাও কি পাবো? 0ই পাবো। তাহলে দুটো ভেক্টরের ক্রস গুণফলের সাথে যদি ওই দুটোর যে কোনো একটাকে ডট গুণফল করেন, সবসময় কি পাবেন আপনি? 0 পাবেন। ওকে, সো এরপর আসি এ ক্রস বি এর মান কি হবে?
এখন দেখেন এ ক্রস বি, আমরা এ আর বি এর মধ্যবর্তী কোণ ধরে নেই থিটা, এখানে এ আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটা যদি ধরে নেই, তাহলে এ ক্রস বি ইকুয়ালস টু এ বি সাইন থিটা এন ক্যাপ। এই যে এন ক্যাপটা, এটা কিন্তু এ ভেক্টরের উপরেও লম্ব, বি ভেক্টরের উপরেও লম্ব। তাহলে এখন দেখি এ ক্রস বি ইকুয়ালস টু এ ক্রস এ বি সাইন থিটা এন ক্যাপ, বা এ বি সাইন থিটা এ ভেক্টর ক্রস এন ক্যাপ। এখন এই এন ক্যাপটা এ ভেক্টরের উপরে কিন্তু লম্ব, তার মানে এন ভেক্টর এবং এ ভেক্টর, এন ক্যাপ এবং এ ভেক্টরের মাঝখানের কোণ কত, 90 ডিগ্রি। তাহলে আমরা এখানে যেটা পাবো এ বি সাইন থিটা, এ ভেক্টরের মান এ, এন ক্যাপের মান 1 সাইন 90 ডিগ্রি, এবং নতুন একটা এন অন ক্যাপ, ক্রস গুণফল করলেই দিক থাকবে, তাহলে এ ভেক্টর আর এন ক্যাপ এই দুইটার মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, তাহলে এ ইন্টু 1 সাইন 90 ডিগ্রি এন অন ক্যাপ নতুন আরেকটা দিক। তাহলে আলটিমেটলি আমরা যেটা পাবো এ স্কোয়ার বি সাইন থিটা এন ক্যাপ। তাহলে আমরা আলটিমেটলি যেটা পাচ্ছি, এ ভেক্টর ক্রস এ ক্রস বি এর মান, দ্যাট ইজ ইকুয়ালস টু এ স্কোয়ার বি সাইন থিটা। তাহলে একইভাবে যদি বলি বি ভেক্টর ক্রস এ ক্রস বি এর মান কত হবে, এটা হবে এ বি স্কোয়ার সাইন থিটা। সো এই গেল হচ্ছে আমাদের ক্রস গুণফলের বেসিক কিছু প্রপার্টিজ বা ধর্ম। ওকে, এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ক্রস গুণফলের যে প্রয়োগ বা ব্যবহার, সেই ব্যবহারগুলো শিখব। প্রথমেই দেখেন ক্রস গুণফলের প্রথম ব্যবহার দুইটি ভেক্টর সমান্তরাল কিনা যাচাই করা। তাহলে যদি দুটো ভেক্টর সমান্তরাল হয়, ধরি এ আর বি দুটি ভেক্টর, মনে করি এ ভেক্টর ও বি ভেক্টর পরস্পর সমান্তরাল, তাহলে সমান্তরাল হলে তো থিটা 0 ডিগ্রি হয়ে যাবে। থিটা যদি 0 ডিগ্রি হয়ে যায়, এ ক্রস বি ভেক্টরের যে মান, মানে এ বি সাইন থিটা ইকুয়ালস টু এ বি সাইন 0 ডিগ্রি সমান 0 হয়ে যাবে। তাহলে দুটো ভেক্টরের ক্রস গুণফল যদি শূন্য হয়, তাহলে ভেক্টর দ্বয় পরস্পর কি হয়, সমান্তরাল হয়। এখন একটা জিনিস মাথায় রাখতে হবে, সৃজনশীলে বা সিকিউতে যদি সমান্তরাল নিয়ে কোনো কোশ্চেন থাকে, আপনাকে এইভাবেই করতে হবে। আপনি যদি এমসিকিউ এ হয়, তখন একটা এমসিকিউ এর জন্য আলাদা আমাদের অ্যাকচুয়ালি অপশন আছে এমসিকিউ। অ্যাডমিশন টেস্টে বা এমসিকিউ প্রশ্নে যদি আসে, তাহলে এ ভেক্টর এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ এবং বি ভেক্টর বি এক্স আই ক্যাপ প্লাস বি ওয়াই জে ক্যাপ প্লাস বি জেড কে ক্যাপ সমান্তরাল হলে এক্স বাই বি এক্স সমান এ ওয়াই বাই বি ওয়াই সমান এ জেড বাই বি জেড হবে। এটা কিন্তু আপনি সৃজনশীলে ব্যবহার করতে পারবেন না। বোর্ড সৃজনশীলে যদি আপনাকে বলে যে এই দুটো ভেক্টর সমান্তরাল কিনা যাচাই করো, আপনাকে অতি অবশ্যই দুটার ক্রস গুণফল করতে হবে। ক্রস গুণফল করে দেখাতে হবে যে ভেক্টর দ্বয়ের ক্রস গুণফল 0 হয়। তাহলে বোর্ড সিকিউতে আপনাকে অবশ্যই ক্রস গুণফল করতে হবে। বোর্ড সিকিউ, ধরুন আপনাকে বলল এ একটা ভেক্টর 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস কে ক্যাপ, বি একটা ভেক্টর 4i ক্যাপ প্লাস 6j ক্যাপ প্লাস এম কে ক্যাপ। এম সমান কত হলে এ ভেক্টর ও বি ভেক্টর পরস্পর সমান্তরাল হবে? সো আপনাকে যদি এই বোর্ড সিকিউটা সলভ করতে দেয়, আপনাকে অতি অবশ্যই কি করতে হবে, আপনাকে অতি অবশ্যই এখন ক্রস গুণফল করেই করতে হবে।
সলভ। আপনি ওই শর্টকাট মেথডে করবেন না বোর্ড সিকিউতে থাকলে, তাহলে নাম্বার না পাইলে কিচ্ছু করার নাই। সো আপনি যখন সলভ করবেন আগে এ ক্রস বি করেন। এ ক্রস বি মানে আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, এখানে সবগুলা 2 3 -1 এবং 4 6 এম। তাহলে যেটা পাচ্ছি আই ক্যাপ 3m প্লাস 6 মাইনাস জে ক্যাপ, দেখেন মাইনাস জে ক্যাপ যখন করব এই সারি এবং কলাম বাদ দিয়ে দিলাম, তাহলে 2m প্লাস 4 পাবো এবং মাইনাস কে ক্যাপ না, এটা প্লাস কে ক্যাপ হবে, প্লাস কে ক্যাপ 12 মাইনাস 12 সমান 0। তাহলে আলটিমেটলি আপনি পাচ্ছেন আই ক্যাপ 3m প্লাস 6 মাইনাস জে ক্যাপ 2m প্লাস 4 এবং কে ক্যাপের শকটা তো শূন্য হয়েই গেছে অলরেডি। তাহলে এখন দেখেন আমার এ ক্রস বি এর মান কত হতে হবে? শূন্য হতে হবে। তার মানে 3m প্লাস 6ও 0 হতে হবে, 2m প্লাস 4ও 0 হতে হবে। তাহলে এখন আমরা এখান থেকে যেটা পাচ্ছি 3m প্লাস 6 ইকুয়ালস টু 0, 3m প্লাস 6 ইকুয়ালস টু 0 বা m সমান -2 অথবা 2m প্লাস 4 ইকুয়ালস টু 0, একই মানই আসবে যেভাবে আনেন না কেন, m এর মান একটাই আসবে। সো বোর্ড সিকিউতে অবশ্যই এভাবেই ম্যাথটা করবেন, ওই যে শর্টকাট এই ওয়েতে এমসিকিউতে করবেন, এটা ভুল করেন না। ওকে, নেক্সট আমরা ডট গুণনের ক্রস গুণফলের পরের যে ব্যবহারটা দেখব সেটা হচ্ছে ক্রস গুণফলের সাহায্যে আমরা তলের উপর লম্ব বরাবর একক ভেক্টর নির্ণয় করতে পারি। সো তলের উপর লম্ব বরাবর একক ভেক্টর, একটা জিনিস খেয়াল করেন, ক্রস গুণফলের সাহায্যে যে ভেক্টরটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে তলের উপর লম্ব বরাবর। তাহলে এ ভেক্টর ও বি ভেক্টর দ্বারা গঠিত তলের উপর লম্ব বরাবর একক ভেক্টর n ক্যাপ সমান a ক্রস b ডিভাইডেড বাই a ক্রস b এর মান। দেখেন একটা ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে একক ভেক্টর পাওয়া যায়। এখন একটা জিনিস এখানে খুব ইম্পর্টেন্ট, এটা আমরা অনেক সময় ভুলে যাই, ইম্পর্টেন্ট হচ্ছে এখানে একটা প্লাস মাইনাস দিতে হবে। প্রশ্ন এই প্লাস মাইনাসটা কেন দিচ্ছি বা প্লাস মাইনাসটা কেন জরুরি পূর্ণ নম্বর পাওয়ার জন্য? আমরা প্লাস চিহ্নটা যদি ব্যবহার না করি সেক্ষেত্রে আমাদের পূর্ণ নম্বরটা স্যাররা নাও দিতে পারেন, কেন সেটা একটু বুঝি। ধরুন আবারও কোনো একটা তল, এটা একটা তল, এই তলে দুটো ভেক্টর আছে, একটা ভেক্টর এ ভেক্টর আর একটা ভেক্টর বি ভেক্টর। তাহলে তলের উপরে লম্ব যেমন এই উপরের ডিরেকশনে হতে পারে, তলের উপর লম্ব নিচের ডিরেকশনে হতে পারে। তাহলে আমি যদি এখন এ ক্রস বি করি, উপরের ডিরেকশনটা হচ্ছে এ ক্রস বি, নিচের ডিরেকশনটা বি ক্রস এ অথবা মাইনাস এ ক্রস বি। দেখেন এ ক্রস বি আর বি ক্রসের সমান না, বি ক্রসের সমান মাইনাস এ ক্রস বি। তাহলে আমাদের আলটিমেটলি দেখেন যে জিনিসটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে আমার এই তলের উপর লম্বটা এ ক্রস বিও হতে পারে, মাইনাস এ ক্রস বিও হতে পারে। সুতরাং তলের উপর লম্ব বরাবর একক ভেক্টর যদি নির্ণয় করতে বলা হয় তাহলে অতি অবশ্যই আমাদেরকে এ ক্রস বি এবং মাইনাস এ ক্রস বি দুটোই কনসিডার করতে হবে বলে আমি সামনে প্লাস মাইনাসটা রাখছি। ওকে, চলুন আমরা একটু বোর্ড পরীক্ষায় আসে এরকম একটা সমস্যার সমাধান করব। রাজশাহী বোর্ড 2022 সালে কোশ্চেনটা ছিল, চলেন একটু দেখি। তিনটা ভেক্টর রাশি দেওয়া আছে, এ ভেক্টর, বি ভেক্টর এবং সি ভেক্টর, তিনটা ভেক্টর রাশি দেওয়া। গ নাম্বার যে কোশ্চেনটা ছিল সেটা হচ্ছে এ ও বি ভেক্টর দ্বয়ের লম্ব দিকে একক ভেক্টর নির্ণয় করো। তাহলে এ আর বি ভেক্টরের লম্ব দিকে একক ভেক্টর নির্ণয় করতে বলছে, খুবই ভালো কথা। তাহলে আমরা আগে এ ক্রস বিটা নির্ণয় করে নিব। এ ক্রস বি, এ ক্রস বি যদি নির্ণয় করতে চাই আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ আসবে। এখন এ ভেক্টরে 2 2 -1 সহগগুলা 2 2 -1, বি ভেক্টরের সহগগুলা 6 -3 2, 6 -3 2,
তাহলে আমরা যেটা পাবো, আই ক্যাপ যখন নিচ্ছি, একটু ক্যালকুলেশনগুলো আমি দেখাই আপনাদেরকে। যখন আমি আই ক্যাপ নিচ্ছি আমি কি করি, আই ক্যাপ বরাবর সারি এবং কলামগুলো বাদ দিয়ে দিই। তারপর বাকি যে নির্ণায়কটা থাকে, এখানে যে নির্ণায়কটা, সেটার মান নির্ণয় করি। 2 2 4 মাইনাস -3 আর -1 মিলে কিন্তু +3 হয়ে যায়। তাহলে 4 - 3, এটা আই ক্যাপের জন্য। এবার যখন আমরা জে ক্যাপে আসব, জে ক্যাপের জন্য আগে কি চিহ্ন আসবে, মাইনাস চিহ্ন আসবে। এটা আপনারা নির্ণায়কের অনুরাশি এবং সহগুণক থেকে পড়ে আসছেন। সো জে ক্যাপের জন্য প্রথমে কি চিহ্ন আসতেছে, মাইনাস চিহ্ন আসতেছে, মাইনাস জে ক্যাপ। তাহলে এখন যে নির্ণায়কটা তৈরি হয়েছে, 2 2 4 মাইনাস -6 মানে +6 হয়ে যাবে, 4 + 6, জে ক্যাপ 4 + 6। এবার জে ক্যাপ হয়ে গেছে। এরপর আসি কে ক্যাপের বেলায়। সো যখন কে ক্যাপ নিয়ে কাজ করব আমরা, কে ক্যাপ বরাবর সারি কলামগুলো বাদ দিব, কে ক্যাপ বরাবর সারি কলাম বাদ, প্লাস কে ক্যাপ। তাহলে এখানে থাকবে -6 -12, -6 -12 -18। তাহলে আই ক্যাপ -10 জে ক্যাপ -18 কে ক্যাপ। এটা হচ্ছে আমাদের এ ক্রস বি। তাহলে এবার এ ও বি ভেক্টরের লম্ব দিকে একক ভেক্টর, এ ভেক্টর ও বি ভেক্টর এর লম্ব দিকে একক ভেক্টর। তার মানে এই লম্বটা এ ভেক্টরের উপরে লম্ব, বি ভেক্টরের উপরে লম্ব। এই জন্য আমরা কি করছি, ক্রস গুণফল করলাম। কারণ ক্রস গুণফল থেকে যে রেজাল্টটা পাবো, সেই রেজাল্টটা উভয় ভেক্টরের উপরে কি থাকে, লম্ব থাকে। তাহলে আমরা এখান থেকে একক ভেক্টরটা যেটা পাবো, এন ক্যাপ সমান প্লাস মাইনাস এ ক্রস বি ডিভাইডেড বাই এ ক্রস বি এর মান, প্লাস মাইনাস আই ক্যাপ -10 জে ক্যাপ -18 কে ক্যাপ ডিভাইডেড বাই √1 স্কোয়ার প্লাস -10 স্কোয়ার প্লাস -18 হোল স্কোয়ার। তাহলে আলটিমেটলি যেটা হবে 1 + 100 + 18 স্কোয়ার, 425 করলে 20.615। আমরা √425 রেখে দিই। আই ক্যাপ -10 জে ক্যাপ -18 কে ক্যাপ ডিভাইডেড বাই √425। এটাই কিন্তু আমাদের এ আর বি ভেক্টর দ্বয়ের লম্ব দিকে একক ভেক্টর। আচ্ছা, আমি ক্যালকুলেশনগুলো সবাইকে সবসময় রিডু করতে বলি, কারণ আমি যখন ক্লাস নিচ্ছি, আমি এখানে লাইভে যখন ক্যালকুলেশন করছি, আমার ক্যালকুলেশন হয়তোবা ভুলও হতে পারে, মানুষ আমি। সো আপনারা সবসময় ক্যালকুলেশনগুলো একটু রিচেক করে নেবেন অলওয়েজ। সো আমার অ্যাজ এ হিউম্যান বিং ভুল হওয়াটা এটা স্বাভাবিক। আর এটা যেহেতু এক্সাম হল, আমি রিভিশন করতেছি না। সো আপনাদের কাজ হচ্ছে এক্সাম হলে ক্যালকুলেশন করার পরে আবার রিভাইজ করা। ঠিক তেমনি আমার ভিডিওতে যখন আপনারা যে কোনো ম্যাথে আমি ক্যালকুলেশন করব, আমি যেহেতু আমি আগে থেকে কখনো ম্যাথের ক্যালকুলেশন করে রাখি না, আপনাদের পড়ানোর সময় আমি জাস্ট এই যে ক্যালকুলেটর নিয়ে ক্যালকুলেশন করি। সো আমার ক্যালকুলেশনে কোথাও যদি ভুল হয়ে থাকে, আপনারা সেটাকে কারেকশন করে নেবেন। ওকে, চলুন আমরা এখন ক্রস গুণফলের পরের যে ব্যবহারটায় যাব, সেটা হচ্ছে তিনটা ভেক্টর সমতলীয় কিনা যাচাই করা। অ্যাকচুয়ালি এইখানে তিনটা ভেক্টর সমতলীয় কিনা যাচাই করা, এইটা ডট গুণফল এবং ক্রস গুণফলের একটা সম্মিলিত রূপ। সো যদি তিনটা ভেক্টর সমতলীয় হয়, খেয়াল করেন তিনটা ভেক্টর সমতলীয়, ধরি আমরা তিনটা ভেক্টর এ বি সি সমতলীয়, এ ভেক্টর বি ভেক্টর এবং সি ভেক্টর, এই তিনটা সমতলীয়, একই তলে আছে। তাহলে দেখেন, যদি তিনটা ভেক্টর সমতলে থাকে, তাহলে আমাদের এ ভেক্টরের উপরে যে লম্ব, সেটা বি ভেক্টরের উপরে লম্ব হবে, সেটা সি ভেক্টরের উপরে লম্ব হবে। তাহলে এই তিনটা ভেক্টর সমতলীয় হলে এ ক্রস বি, এ ক্রস বি সেটা হচ্ছে এ আর বি এর উপরে লম্ব, সেটা তাহলে সি এর উপরে লম্ব হতে হবে। তাহলে এ ক্রস বি ডট সি, এটা অবশ্যই 0 হতে হবে। সো আবারও রিপিট করতেছি, কনসেপ্টটা অ্যাকচুয়ালি আয়তন বা ভলিউম দিয়েও চিন্তা করা যায়, কিন্তু আমি এখানে ভলিউম দিয়ে আপনাদেরকে চিন্তা করাবো না। সো দেখেন, আমি আবারও এই ডায়াগ্রামটা আঁকবো আপনাদের বোঝার সুবিধার্থে। ধরুন কোনো একটা জায়গায় এ আর বি দুটো ভেক্টর আছে, এটা একটা সারফেস বা তল আঁকি আপনাদের বোঝার সুবিধার্থে। এটা একটা সারফেস বা তল। এই তলে দুটো ভেক্টর এ আর বি অলরেডি আছে, এ ভেক্টর আর বি ভেক্টর অলরেডি এখানে আছে, এই তলে আছে। তাহলে আমি যখন এ ক্রস বি করতেছি, তখন সেটা কিন্তু এই তলের উপরে লম্ব, এটা হচ্ছে এ ক্রস বি।
এখন সি ভেক্টরটা যদি এই তলে থেকে থাকে, এই এ ক্রস বি সি ভেক্টরের উপরে লম্ব, ধরেন এখানে সি ভেক্টরটা এইভাবে আছে, তাহলে এ ক্রস বি কি সি ভেক্টরের উপরে লম্ব না? কিন্তু এ ক্রস বি যদি সি এর উপরে লম্ব হয়, এ ক্রস বি এর সাথে সি এর ডট গুণ ফলে কত পাবো? 0 পাবো। এই কারণে যদি তিনটা ভেক্টর সমতলীয় হয়, যে কোনো দুটো ভেক্টরের ক্রস গুণফলের সঙ্গে তৃতীয় ভেক্টরের ডট গুণফল সবসময় 0 পাবো। সো তাহলে গল্পটা হবে এরকম, এ ডট বি ক্রস সি সমান বি ডট এ ক্রস সি সমান সি ডট এ ক্রস বি সমান 0 হলে এ ভেক্টর, বি ভেক্টর ও সি ভেক্টর তিনটি সমতলীয়। খুবই সিম্পল, যে কোনো দুটার ডট গুণফলের সঙ্গে তৃতীয়টার ক্রস গুণফল, সরি, যে কোনো দুটার ক্রস গুণফলের সঙ্গে তৃতীয়টার ডট গুণফল শূন্য হবে যদি ভেক্টর তিনটা কি হয়? সমতলীয় হয়। ক্রস গুণফল থেকে আমরা এর পরের যে প্রয়োগটা দেখতে পাই সেটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়, সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়। সো আমরা যদি একটা ত্রিভুজ চিন্তা করি কোথাও, ধরেন এটা একটা ত্রিভুজ, এবিসি একটা ত্রিভুজ, তাহলে এটা এ বাহু, এটা বি বাহু, এটা সি বাহু। তাহলে ডেল্টা সমান হাফ এ বি সাইন সি যেমন লেখা যায়, হাফ এ সি সাইন বি লেখা যায়, হাফ বি সি সাইন এ লেখা যায়। এখন এই ডেলটা আপনারা অ্যাকচুয়ালি শিখে আসছেন ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়, এটা 9-10-এও ছিল আপনাদের, আপনারা এটা হচ্ছে এইচএসসিতেও করেছেন যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সময় যে কোনো দুইটা বাহু এবং তাদের মধ্যবর্তী কোণের সাইনের অনুপাতের গুণফলের অর্ধেক হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। এখন একটু জিনিস খেয়াল করি, এ আর বি, এই এ আর বি কিন্তু দুটো ভেক্টরের মান অ্যাকচুয়ালি, সিবি ভেক্টর সিএ ভেক্টরের মান, মাঝখানে একটা কোণ আছে, তাহলে কোণের সাইন নিলে অবশ্যই ক্রস গুণফল। তাহলে আমরা এখানে অ্যাকচুয়ালি ডেল্টাটাকে বলতে পারবো এবি ভেক্টর ক্রস এসি ভেক্টর, অথবা বিএ ভেক্টর ক্রস বিসি ভেক্টর, অথবা সিবি ভেক্টর ক্রস সিএ ভেক্টর। তাহলে যে কোনো দুটো ভেক্টরের ক্রস গুণফলের মান, একটা ত্রিভুজের যে কোনো দুটো বাহু নেন, এই দুটো বাহুর ক্রস গুণফলের যে মান আছে সেটা আপনাকে অ্যাকচুয়ালি কি দিবে? সেটা আপনাকে ত্রিভুজের ক্ষেত্রফলটা দিয়ে দেবে। খুবই সিম্পল জিনিস। এবং এইখানে জাস্ট হচ্ছে একটু কি করতে হয়, অবস্থান ভেক্টর থেকে এই ভেক্টরগুলা নির্ণয় করে নিতে হয়। চলুন আমরা একটু একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করে রাখি। সো আমি এখন যে কাজটা করব, এখানে একটা এক্সাম্পল দেখাবো যে কিভাবে একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা যায়। ধরুন ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় আপনাকে তিনটা বিন্দু দিয়ে দিল, একটা বিন্দু দেওয়া হলো পি, একটা বিন্দু দেওয়া হলো কিউ, আর একটা বিন্দু এখানে দেওয়া হলো আর। পি কিউ আর তিনটা বিন্দু দিয়ে দেওয়া হলো। পি বিন্দুর স্থানাঙ্ক -1 2 1, কিউ বিন্দুর স্থানাঙ্ক 0 -1 2, আর বিন্দুর স্থানাঙ্ক -2 1 0 দিয়ে আপনাকে বললো এই যে পি কিউ আর যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজের ক্ষেত্রফল কত, পি কিউ আর ত্রিভুজের ক্ষেত্রফল কত, ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রফল কত। এখন আপনি অলরেডি জানেন একটা ত্রিভুজের ক্ষেত্রফল, সরি এখানে কিন্তু একটু ছোট্ট ভুল করে ফেলছে, একটা হাফ কিন্তু নাই করে দিছি, দেখছেন এখানে কিন্তু একটা হাফ আছে, আমার ভুল হয়ে গেছিল, এখানে একটা হাফ গুণ করতে হবে, কারণ এই যে এবি ক্রস এসি সেটা তো হচ্ছে অ্যাকচুয়ালি এবি ক্রস এসি, এবি ক্রস এসি, বিসি এর মানটা হচ্ছে এই যে বিসি, একটা হাফ লাগবে না? তাহলে বিসি সাইনে হচ্ছে এবি ক্রস এসি, হাফটা কই, এই যে হাফটা কিন্তু এখানে দিতে হবে, সো এখানে আমরা ভুল করছিলাম। যাই হোক, এখন দেখেন একটা ত্রিভুজের যে কোনো দুইটা বাহুর ক্রস গুণফলের মানের অর্ধেক হচ্ছে আমাদের, ক্রস গুণফলের মানের অর্ধেক হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে এইখানে ক্ষেত্রফল যখন নির্ণয় করব, যে কোনো দুইটা বাহুর ক্রস গুণফলের মানের অর্ধেক লাগবে। তাহলে যে কোনো দুইটা ভেক্টর নিব, সো আপনি পি আর ভেক্টর পি কিউ
ভেক্টর নিতে পারেন, আপনি কিউ আর ভেক্টর, কিউপি ভেক্টর নিতে পারেন, এটা আপনার ইচ্ছা। তো আমি এখানে যেটা করব, পি আর ভেক্টর এবং পি কিউ ভেক্টর নিব। সো অলরেডি গত ক্লাসে আমি আপনাদেরকে অবস্থান ভেক্টর থেকে কিভাবে ভেক্টর নির্ণয় করতে হয় সেটা শিখিয়ে দিয়েছি। তাহলে এটা যদি সমাধান করতে যাই, পি আর ভেক্টর সমান ও আর ভেক্টর মাইনাস ওপি ভেক্টর। তো ও আর ভেক্টর হচ্ছে মাইনাস টু আই ক্যাপ প্লাস জে ক্যাপ, কে ক্যাপ নাই কোনো, মাইনাস ওপি ভেক্টর মাইনাস আই ক্যাপ প্লাস টু জে ক্যাপ প্লাস কে ক্যাপ। সো মাইনাস টু আই ক্যাপ প্লাস আই ক্যাপ মাইনাস আই ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস টু জে ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস, এখানে তো কে ক্যাপ নেই, ওখানে মাইনাস কে ক্যাপ আছে। এই যে পি আর ভেক্টর হচ্ছে মাইনাস আই ক্যাপ মাইনাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ, এটা হচ্ছে আমাদের পি আর ভেক্টর। সো এই যে দেখেন মাইনাস টু, মাইনাস ওয়ান আছে প্লাস ওয়ান, মাইনাস আই ক্যাপ, জে ক্যাপ মাইনাস টু জে ক্যাপ মাইনাস জে ক্যাপ জিরো, মাইনাস কে ক্যাপ মাইনাস কে ক্যাপ, পেয়ে গেছি পি আর ভেক্টর। পি কিউ ভেক্টর, আবারও পি কিউ ভেক্টর মানে ও কিউ ভেক্টর মাইনাস ও পি ভেক্টর, ও কিউ ভেক্টর মানে কিউ বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস জে ক্যাপ প্লাস টু কে ক্যাপ মাইনাস ওপি ভেক্টর মাইনাস আই ক্যাপ প্লাস টু জে ক্যাপ প্লাস কে ক্যাপ। সো মাইনাস, এখানে মাইনাস আছে প্লাস আই ক্যাপ হয়, মাইনাস টু জে ক্যাপ আর মাইনাস জে ক্যাপ মাইনাস থ্রি জে ক্যাপ হয়, মাইনাস কে ক্যাপ প্লাস টু কে ক্যাপ প্লাস কে ক্যাপ হয়। এই হচ্ছে পি কিউ ভেক্টর। তাহলে এই দুইটা ভেক্টরের ক্রস গুণফল যদি করি, পি আর ভেক্টর ক্রস পি কিউ ভেক্টর, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, এরপর হচ্ছে পি আর ভেক্টর মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান, আর এখানে পাবো ওয়ান মাইনাস থ্রি ওয়ান। সো আবারও আমি মানে হচ্ছে স্টেপ ওয়াইজ যদি করি, আই ক্যাপ নিলে আই ক্যাপ বরাবর সারি কলামগুলো বাদ দিয়ে দিতে হয়, আই ক্যাপ মাইনাস ওয়ান মাইনাস থ্রি হয়ে গেল। তারপর যখন জে ক্যাপ করব, জে ক্যাপ বরাবর সারি কলাম বাদ দিয়ে দিব, কিন্তু মাইনাস জে ক্যাপ মাইনাস ওয়ান প্লাস ওয়ান। এরপর হচ্ছে প্লাস কে ক্যাপ করব, কে ক্যাপ বরাবর সারি কলাম বাদ দিয়ে প্লাস কে ক্যাপ করব। সো কে ক্যাপ বরাবর সারি এবং কলাম বাদ দিয়ে দিলাম, তাহলে প্লাস থ্রি প্লাস ওয়ান, প্লাস থ্রি প্লাস ওয়ান। তাহলে আলটিমেটলি কিন্তু আমরা দেখেন পেয়ে গেলাম এখানে মাইনাস ফোর আই ক্যাপ, জে ক্যাপ জিরো হয়ে গেছে, প্লাস ফোর কে ক্যাপ। চমৎকার। তাহলে পি আর ভেক্টর ক্রস পি কিউ ভেক্টর, এটা মাইনাস ফোর আই ক্যাপ প্লাস ফোর কে ক্যাপ হয়ে গেছে। এখন আমরা এখান থেকে অ্যাকচুয়ালি হাফ পি আর ভেক্টর ক্রস পি কিউ ভেক্টরের মান যদি নেই, হাফ রুট ওভার মাইনাস ফোর স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার, তাহলে ফোর রুট টু বাই টু, টু রুট টু বর্গ একক। এই হচ্ছে আমাদের একটা ত্রিভুজের ক্ষেত্রফল, যদি আমাদের ত্রিভুজের তিন শীর্ষবিন্দুর কি জানা থাকে, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় বিন্দুর স্থানাঙ্ক জানা থাকে। এরপর ক্রস গুণফলের সাহায্যে আমরা সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। একটা ত্রিভুজের ডাবল হচ্ছে সামান্তরিক। সো এখানে দুটো জিনিস আছে। আমার ধরুন এটা একটা সামান্তরিক, সামান্তরিকের দুটো সন্নিহিত বাহু দেওয়া থাকলে, যদি এ ভেক্টর আর বি ভেক্টর দুটো একটা সামান্তরিকের দুটো সন্নিহিত বাহু হয়, তাহলে এ ভেক্টর ও বি ভেক্টর সামান্তরিকের দুইটি সন্নিহিত বাহু নির্দেশ করলে সামান্তরিকের ক্ষেত্রফল এ ক্রস বি এর মান। আমি সবসময় মানটা দিই, কারণ হচ্ছে দেখেন এ ক্রস বি করলে আপনি একটা ভেক্টর পাবেন।
সো যখন মান নেবেন তখন আপনি ওই ভেক্টরের যে মান সেটা কিন্তু সবসময় ধনাত্মক একটা জিনিস পাবেন এবং সেটাই হবে সামান্তরিকের ক্ষেত্রফল যদি সন্নিহিত বাহু নির্দেশ করে। এখন সামান্তরিকের বেলায় অনেক সময় আপনার সন্নিহিত বাহু না দিয়ে কর্ণদ্বয় দেয়া থাকতে পারে। যে ধরেন একটা সামান্তরিকের দুইটা কর্ণ দেওয়া আছে, এই কর্ণদ্বয়ের একটা হচ্ছে পি ভেক্টর আর একটা হচ্ছে কিউ ভেক্টর। তাহলে পি ভেক্টর এবং কিউ ভেক্টর সামান্তরিকের দুইটি কর্ণ নির্দেশ করলে তাহলে যদি পি ভেক্টর ও কিউ ভেক্টর সামান্তরিকের দুইটি কর্ণ নির্দেশ করে তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল কত হবে? তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল হবে হাফ পি ক্রস কিউ এর মান। এখন এটা আমি সবসময় একটু কনসেপ্টটা বুঝিয়ে রাখি সবাইকে। দেখেন এইটা একটা সামান্তরিকের, এর কর্ণদ্বয় দেওয়া আছে পি ভেক্টর আর কিউ ভেক্টর। তাহলে কর্ণদ্বয় যদি পি ভেক্টর আর কিউ ভেক্টর হয়, একটা ত্রিভুজ যদি চিন্তা করি যে এইটুকু একটা ত্রিভুজ, এরকম কি চারটা ত্রিভুজ আছে না? তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল এটা হচ্ছে পি ভেক্টর বাই টু, এটা হচ্ছে কিউ ভেক্টর বাই টু, পুরোটা কিউ ভেক্টর ছিল। তাহলে দেখেন এখন এই ত্রিভুজের ক্ষেত্রফলটা কত? এই ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ পি ভেক্টর বাই টু ক্রস কিউ ভেক্টর বাই টু। এটা ছিল এই ত্রিভুজটুকুর ক্ষেত্রফল। এরকম কয়টা ত্রিভুজ আছে? চারটা ত্রিভুজ। তাহলে এরকম চারটা ত্রিভুজ দিয়ে যদি গুণ করি 4 ইন্টু হাফ, এই 4 আর ভিতরের 4 কাটাকাটি যে কিন্তু হাফই থাকে। এই যে হাফ পি ক্রস কিউ ভেক্টরের মান, এটা হচ্ছে সামান্তরিকের দুটো কর্ণ দেওয়া থাকলে সামান্তরিকের যে ক্ষেত্রফলটা ক্রস গুণফলের মাধ্যমে আমরা নির্ণয় করতে পারতেছি। ওকে, চলুন একটু দেখি ঢাকা বোর্ড 2021 সালে এই যে ক্রস গুণফলের ব্যবহার দিয়ে যে কোশ্চেন আসছিল সেই কোশ্চেনটা সলভ করি আমরা। সো ঢাকা বোর্ড 2021 সালে দেখেন যে কোশ্চেনটা ছিল, এ একটা ভেক্টর দেওয়া আছে, বি একটা ভেক্টর, সি একটা ভেক্টর দেওয়া আছে, তিনটা ভেক্টর দেওয়া আছে। প্রথম কোশ্চেন হচ্ছে বি ভেক্টর এ ভেক্টর দ্বারা গঠিত সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করো। ওকে, ভালো কথা। বি ভেক্টর ও এ ভেক্টর দ্বারা গঠিত সামান্তরিকের ক্ষেত্রফল, বি ভেক্টর ও এ ভেক্টর দ্বারা গঠিত সামান্তরিকের ক্ষেত্রফল। বি ভেক্টর ক্রস এ ভেক্টরের মান। তাহলে এখন বি ভেক্টর ক্রস এ ভেক্টর, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ। এবার বি ভেক্টর, এই বি ভেক্টর 3 3 4, 3 3 4, এ ভেক্টর 2 4 2, 2 4 2। তাহলে আই ক্যাপ নিলে 6 মাইনাস 16, মাইনাস জে ক্যাপ নিলে দেখেন আই ক্যাপ, যখন আই ক্যাপ নিচ্ছি এই আই ক্যাপ বরাবর সারি কলাম বাদ দেই, 3 দুগুণা 6 মাইনাস 16, মাইনাস জে ক্যাপ নিচ্ছি সারি কলাম বাদ দিচ্ছি, 3 দুগুণা 6 মাইনাস 8, 6 মাইনাস 8, প্লাস কে ক্যাপ যখন করব, কে ক্যাপ করলে 12 মাইনাস 6, 12 মাইনাস 6। তাহলে মাইনাস 10 আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ প্লাস 6 এ ক্যাপ। তাহলে আমরা বি ক্রস এর যে মান পাবো রুট ওভার মাইনাস 10 হোল স্কোয়ার প্লাস 2 এ স্কোয়ার প্লাস 6 এ স্কোয়ার। তাহলে 104 আর 36, রুট ওভার 140 বর্গ একক। তাহলে আমরা হচ্ছে বি এ ভেক্টর দ্বারা গঠিত সামান্তরিকের ক্ষেত্রফল পেয়ে গেছি অলরেডি। এইবার কোশ্চেনের ঘ নাম্বারটা যেটা, উদ্দীপকের ভেক্টর তিনটা সমতলীয় কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তাহলে আমরা কিন্তু একটু আগেই থিওরি পড়ে আসছি, আবার একটু রিভিজিট করি। তিনটা ভেক্টর যদি সমতলীয় হয় তাহলে খেয়াল করেন, তিনটে ভেক্টর সমতলীয় হলে যে কোনো দুইটার ক্রস গুণফলের সঙ্গে তৃতীয়টার ডট গুণফল কি দিবে আমাদেরকে? 0 দিবে। তাহলে খুবই ভালো কথা, আমরা এখানে তিনটা ভেক্টর এবিসি সমতলীয় করার জন্য তাহলে যে কোনো দুইটার আগে ক্রস গুণফল করব। তাহলে অলরেডি কিন্তু আমি বি ক্রস এ করে ফেলছি।
আর দেখাচ্ছি না বি ক্রস এ। ক্যালকুলেশন করা ছিল মাইনাস 10i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস 10i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 6k ক্যাপ মাইনাস 10i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 6k ক্যাপ। এটা কিন্তু বি ভেক্টর ক্রস এ ভেক্টর অলরেডি করা ছিল। এখন আমি বি ক্রস এ ডট সি যদি করি, বি ক্রস এ ডট সি মাইনাস 10i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 6k ক্যাপ ডট সি হচ্ছে i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস k ক্যাপ। খুবই ভালো কথা। মাইনাস 10 ইন্টু 1 প্লাস 2 ইন্টু 2 প্লাস 6 ইন্টু 1 মাইনাস 10 প্লাস 4 প্লাস 6। ওমা, 0 হয়ে গেছে। তাহলে যে কোনো দুটো ভেক্টরের ক্রস গুণফলের সঙ্গে তৃতীয়টার ডট গুণফল যেহেতু 0, বি ক্রস এ ডট সি ইকুয়ালস টু 0 হওয়াতে এ বি সি ভেক্টর তিনটি সমতলীয়। তাহলে দেখেন, এই ছিল আমাদের ক্রস গুণফল নিয়ে যত যা কিছু আছে সবকিছু একেবারে ইন ডিটেলস। ক্রস গুণফলের ঝামেলা ইনশাল্লাহ শেষ। এরপর আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে আপেক্ষিক বেগ। সো এই আপেক্ষিক বেগ নিয়ে অনেক অনেক ঝামেলা জটিলতায় আপনারা থাকেন। আমরা আপেক্ষিক বেগের একেবারে যতগুলা টাইপ বোর্ড পরীক্ষার জন্য জরুরি আমি গুছিয়ে গুছিয়ে করাবো। সো প্রথমেই হচ্ছে যে ধরেন একটা বস্তুর সাপেক্ষে অন্য বস্তুর আপেক্ষিক বেগ ভি অফ এ উইথ রেসপেক্ট টু বি। এখানে মনে রাখতে হবে কার আপেক্ষিক বেগ? এর আপেক্ষিক বেগ। এ এর আপেক্ষিক বেগ। কার সাপেক্ষে? বি এর সাপেক্ষে। তাহলে এর আপেক্ষিক বেগ বি এর সাপেক্ষে ভি এ বি, একটা ভেক্টর চিহ্ন থাকবে উপরে, ইকুয়ালস টু ভি এ ভেক্টর মাইনাস ভিবি ভেক্টর। ব্যাস, শুধু এইটুক বেসিকই এনাফ আপনার আপেক্ষিক বেগ সংক্রান্ত যে কোনো ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করার জন্য। সো ভিএবি ভেক্টর মানে ভিএ ভেক্টর মাইনাস ভিবি ভেক্টর। তাহলে আমরা যদি এইভাবে চিন্তা করি, ভি বিএ ভেক্টর ইকুয়ালস টু ভিবি ভেক্টর মাইনাস ভিএ ভেক্টর। সো মাথায় রাখি তাহলে যে যার সাপেক্ষে আপেক্ষিক বেগ নির্ণয় করব তার ভেক্টরটাকে ঋণাত্মক বা বিপরীত করে দিব, ওটার সাথে অপর ভেক্টরের লব্ধি বা যোগফলে আপেক্ষিক বেগ নির্দেশ করে। সো একটু আমি এটাকে লিখে রাখি, যার সাপেক্ষে আপেক্ষিক বেগ নির্ণয় করতে হবে তাকে ঋণাত্মক করতে হয় ঋণাত্মক ভেক্টরের সাথে অপর ভেক্টরের লব্ধি আপেক্ষিক বেগ নির্দেশ করে। একদম সিম্পল কনসেপ্ট। তাহলে এখন আমরা এই যে আপেক্ষিক বেগ থেকে কি কি টাইপের ঝামেলা হয় সেগুলো আমরা একটা একটা করে দেখব। শুরুতেই বৃষ্টি এবং ছাতা সংক্রান্ত সমস্যা বলি। সো এইখানে কিছু শর্টকাট আপনাদেরকে শেখানো হয়, আমি শিখতে না করি। কারণ হচ্ছে ওই যে লোকের বেগ বাই বৃষ্টির বেগ টাইপ শর্টকাটগুলা কেবলমাত্র বৃষ্টি লম্বভাবে পড়লেই কাজ করে। সো আমি আসলে এইভাবে এই জন্য চিন্তা করতে নিষেধ করে আমি ডিরেক্টলি বলি যে হোয়াই নট ডুইং দ্য ম্যাথস। ম্যাথগুলা করেন কিভাবে করবেন, এই যে কার সাপেক্ষে কার আপেক্ষিক বেগ। ধরেন আমার বৃষ্টিটা এইভাবে পড়তেছে, এটা হচ্ছে আমাদের বৃষ্টির বেগ ভিআর ভেক্টর। বৃষ্টি তো একটু কোণ করেও পড়তে পারে। এবার ভদ্রলোক হাঁটতেছেন ধরেন এইদিকে, ভি অফ পার্সন।
এখন ছাতা ধরার সময় অবজারভার দর্শককে লোক, তাহলে বৃষ্টির আপেক্ষিক বেগ কার সাপেক্ষে? লোকের সাপেক্ষে। সো ভি আর পি ভেক্টর ইকুয়ালস টু ভি আর ভেক্টর মাইনাস ভিপি ভেক্টর। তাহলে ভি আর ভেক্টর থেকে যদি মাইনাস ভিপি ভেক্টর করতে হয়, মাইনাস ভিপি ভেক্টর তো এদিকে যাবে, তাহলে লব্ধিটা আমাদের যে সামান্তরিক সূত্র অনুযায়ী লব্ধিটা আসবে এইভাবে, এই যে এটা হচ্ছে আমাদের ভিআরপি ভেক্টর। তাহলে এটা বৃষ্টির আপেক্ষিক বেগ কার সাপেক্ষে? লোকের সাপেক্ষে। সুতরাং আমি ডিরেক্টলি এই ভিআরপি ভেক্টর সমান ভিআর ভেক্টর মাইনাস ভিপি ভেক্টর সব সময় করতে বলি, কারণ হচ্ছে বৃষ্টিটা যে সবসময় উলম্বভাবে পড়বে এরকম নাও হতে পারে। হ্যাঁ, যদি উলম্বভাবে পড়ে তাহলে থিটা ইকুয়ালস টু ট্যান ইনভার্স লোকের বেগ বাই বৃষ্টির বেগ টাইপ যে জিনিসপত্রগুলো করছেন করতে পারেন। এই যে দেখেন, যদি বৃষ্টি সোজা সাপটা উলম্বভাবে পড়ে, এটা ভিআর ভেক্টর, এটা ভিপি ভেক্টর, তাহলে এইটা মাইনাস ভিপি ভেক্টর, তাহলে ভিআর ভেক্টর মাইনাস ভিপি ভেক্টর হচ্ছে এইটা, এইটা ভিআরপি ভেক্টর। হ্যাঁ, এখন উলম্বের সাথে থিটা কোনটা? এই যে উলম্বের সাথে থিটা, এটা এটা, তাহলে উলম্বের সাথে থিটা এটা হলে ট্যান থিটা ইকুয়ালস টু লম্ব বাই ভূমি। এখানে লম্বটা কি? এই যে এই ভেক্টরটা লম্ব, মানে হচ্ছে লোকের বেগটা হচ্ছে লম্ব, লোকের বেগ ভিপি আর বৃষ্টির বেগ ভিআর। সো এইটা করা যায় শুধুমাত্র যদি উলম্বভাবে বৃষ্টি পড়ে, কিন্তু উলম্বভাবে বৃষ্টি না পড়লে কিন্তু এটা করতে পারবেন না আপনারা। ওকে, চলুন আমরা একটু কাজ করি, একটা ম্যাথ করতে করতে জিনিসটা আরো ক্ল্যারিফাই করি। সো ঢাকা বোর্ড 2023 সালে আসা একটা প্রশ্ন এটা, এবং এটা ইন্টারেস্টিং প্রশ্ন। একটি গাড়ির পেছনের গ্লাস ছাদের সাথে 30 ডিগ্রি কোণে হেলানো। ওকে, গাড়ির পিছনের গ্লাসটা ছাদের সাথে 30 ডিগ্রি কোণে হেলানো অবস্থায় আছে। গাড়িটি ভি ভেক্টর সমান 18 আই ক্যাপ বেগে একটি রাস্তায় চলছিল। তাহলে 18 আই ক্যাপ বেগে গাড়িটা রাস্তায় চলছিল। হঠাৎ বৃষ্টি ইউ ভেক্টর সমান -12 জে ক্যাপ বেগে পড়া শুরু হলো। তাহলে বৃষ্টিটা পড়তেছে উলম্বভাবে, দেখেন -12 জে ক্যাপ উপর থেকে নিচের দিকে। প্রথম প্রশ্ন, গাড়ির সামনের গ্লাসে বৃষ্টি কত বেগে পড়বে? তাহলে গাড়ির সামনের গ্লাসে বৃষ্টি কত বেগে পড়বে এটা বের করতে হবে। তাহলে এখন দেখেন গাড়িটা ভি ভেক্টর সমান 18 আই ক্যাপ, তাহলে ভি ভেক্টর সমান 18 আই ক্যাপ, আর বৃষ্টি ইউ ভেক্টর সমান -12 জে ক্যাপ। তাহলে এখানে গাড়ির বেগ ভি ভেক্টর সমান 18 আই ক্যাপ, বৃষ্টির বেগ ইউ ভেক্টর সমান -12 জে ক্যাপ। তাহলে গাড়ির সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ, আমি লেখাগুলো সবসময় লিখি কারণ হচ্ছে গুছিয়ে না লিখলে কিন্তু আপনি বোর্ড পরীক্ষায় নাম্বার কম পাবেন। তাহলে গাড়ির সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ, কার আপেক্ষিক বেগ? বৃষ্টির। তাহলে কার আপেক্ষিক বেগ? বৃষ্টির, ইউ ভেক্টর লিখলাম। কার সাপেক্ষে? গাড়ির সাপেক্ষে, তাহলে মাইনাস ভি ভেক্টর লিখবো। তাহলে -12 জে ক্যাপ -18 আই ক্যাপ। তাহলে গাড়ির সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগের মান √12² প্লাস -18² একক। খেয়াল করেন এখানে একক বলতে কিন্তু মিটার পার সেকেন্ড বলে নাই, কোশ্চেনের কোথাও দেখতেছেন মিটার পার সেকেন্ড লেখা নাই। সো আপনি যখন কোনো একক দেওয়া নাই তখন সরাসরি মিটার পার সেকেন্ডও বলতে পারেন না, কিলোমিটার পার আওয়ারও বলতে পারেন না। সো জাস্ট আপনি এখানে কি বলবেন? একক বলবেন। তাহলে 12² যোগ যদি 18² করি আমরা, এটাকে √করে দিলে 21.633
একক হবে আমাদের যে গাড়ির সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগের মান 21.633 একক। ওকে, ভালো কথা, গ নাম্বার হয়ে গেল। এবার দেখি ঘ নাম্বারে কি বলছে। উদ্দীপকের গাড়ির পিছনের গ্লাস বৃষ্টিতে ভিজবে কিনা গাণিতিক বিশ্লেষণ পূর্বক মতামত দাও। ওকে, খুবই ভালো কথা, পিছনের গ্লাস বৃষ্টিতে ভেজে কিনা একটু দেখি। এখন আমরা যদি গাড়িটা একটু আঁকার চেষ্টা করি, গাড়ির পিছনের অংশটা, আমাদের পিছনের গ্লাস ছাদের সাথে কত ডিগ্রি কোণে আছে? 30 ডিগ্রি কোণে আছে। পিছনের গ্লাস ছাদের সাথে এখানে 30 ডিগ্রি কোণে হেলানো। এটা গাড়ির পিছনটা। সো আমরা জাস্ট একটু গাড়িটাকে আঁকার চেষ্টা করতেছি, বুঝে নেন এটা গাড়ি, আর পিছনেরটা এটা। সো এখানে গাড়ির চাকা আছে এই, সে হচ্ছে গাড়ির পিছনটা। সো যে দেখেন, উলম্বের সাথে নয়, অনুভূমিকের সাথে, ছাদের সাথে পিছনের গ্লাসটা 30 ডিগ্রি কোণে হেলানো আছে। এবার বোঝার চেষ্টা করি। জিজ্ঞেস করেছে উদ্দীপকের গাড়ির পিছনের গ্লাস বৃষ্টিতে ভিজবে কিনা গাণিতিক বিশ্লেষণপূর্বক মতামত দাও। তাহলে বৃষ্টিটা যদি অনুভূমিকের সাথে, এই যে অনুভূমিক রেখার সাথে 30 ডিগ্রির কম কোণে পড়ে, লেস দ্যান 30 ডিগ্রি, এখানে থিটা লেস দ্যান 30 ডিগ্রি, তাহলে একটু দেখেন তো বৃষ্টিটা কি ছাদে পড়বে? পড়বে না। তাহলে যদি এবার থিটাটা গ্রেটার দ্যান 30 ডিগ্রি হয়, এই থিটা গ্রেটার দ্যান 30 ডিগ্রি, থিটা লেস দ্যান 30 ডিগ্রি হলে বৃষ্টিতে ছাদ ভিজবে না, পিছনের ছাদ। কিন্তু যদি এইখানে থিটাটা গ্রেটার দ্যান 30 ডিগ্রি হয়, এই যে দেখেন গ্রেটার দ্যান 30 ডিগ্রি, তাহলে থিটা গ্রেটার দ্যান 30 ডিগ্রি হলেই কিন্তু পিছনের ছাদ বৃষ্টিতে ভিজবে। সো এই থিটাটা গ্রেটার দ্যান কি হতে হবে? 30 ডিগ্রি হতে হবে। দেখেন থিটা গ্রেটার দ্যান 30 ডিগ্রি হলেই গাড়ির ছাদটা বৃষ্টিতে ভিজবে। আমি একটু জাস্ট দেখাচ্ছি আপনাদেরকে, খেয়াল করেন। আমি এইখানে আপনাদেরকে এখন এই যে যে অংশটুকু আছে একটু সিলেক্ট করে নিলাম। এবার একটু এটাকে নাড়াই, দেখেন এই যে দেখছেন এই যে ছাদে বৃষ্টিটা পড়তেছে যে। সো থিটার ভ্যালু যদি 30 ডিগ্রির থেকে বেশি হয় তাহলে যে দেখেন ছাদে বৃষ্টিটা পড়তেছে। সো ছাদে বৃষ্টিটা অ্যাটাক করবে কখন? যদি থিটার ভ্যালুটা কত হয়? গ্রেটার দ্যান 30 ডিগ্রি হয়। মানে হচ্ছে যে বৃষ্টির আপেক্ষিক বেগ সেটা অনুভূমিকের সাথে যদি 30 ডিগ্রি থেকে বেশি কোণে আসে, তাহলে গাড়ির সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগের দিক এটা ওএ রেখার সাথে 30 ডিগ্রি কোণের চেয়ে বেশি কোণ উৎপন্ন করলে পিছনের গ্লাস বৃষ্টিতে ভিজবে। ওকে, তাহলে চলেন আমরা এখানে এই থিটাটা কত হয় সেটা একটু দেখি। সো আমাদের এইখানে ভি ভেক্টর 18 আই ক্যাপ, ইউ ভেক্টর -12 জে ক্যাপ, তাহলে মাইনাস ভি ভেক্টর সমান হবে -18 ক্যাপ। তাহলে এখন আপেক্ষিক বেগটা ইউ ভেক্টর মাইনাস ভি ভেক্টর, তার মানে বৃষ্টির আপেক্ষিক বেগ এইরকম, ইউ ভেক্টর মাইনাস ভি ভেক্টর কিন্তু এইটা, এটা হচ্ছে বৃষ্টির আপেক্ষিক বেগ গাড়ির সাপেক্ষে ইউ ভেক্টর মাইনাস ভি ভেক্টর। তাহলে ই ভেক্টর মাইনাস ভি ভেক্টর এইখানে যে থিটাটা উৎপন্ন করবে এই থিটার মান নির্ণয় করতে হবে। ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি। তাহলে এই ট্যান থিটা, এই থিটার জন্য লম্ব কিন্তু এইটা, এই লম্বের মান কত? 12 একক, তাহলে 12। এখানে ভূমি কত? 18 একক, 18, বা থিটা ইকুয়ালস টু ট্যান ইনভার্স 2/3। তাহলে ট্যান ইনভার্স 2/3 যদি করি, শিফট ট্যান 2/3
33.69 ডিগ্রি, হুইচ ইজ গ্রেটার দ্যান 30 ডিগ্রি। সুতরাং পিছনের গ্লাস বৃষ্টিতে ভিজবে। গাড়ির পিছনের গ্লাস বৃষ্টিতে ভিজবে। সো আমরা কিন্তু তাহলে ফাইন্ড আউট করে ফেললাম যে গাড়ির পিছনের গ্লাস কি হবে, বৃষ্টিতে ভিজবে। ওকে, খুবই ভালো কথা। এখন আপেক্ষিক বেগে আরেকটা জিনিস থাকে, সেটা হচ্ছে যদি বাতাস আসে তখন আপেক্ষিক বেগ কিরকম হবে। এই টাইপের কোশ্চেন কিন্তু বোর্ড পরীক্ষা একেবারে কমন এখন, যে আপনি যাচ্ছেন তখন আবার বাতাস চলে আসলো, বৃষ্টি বাতাস একসাথে আসলে কি হবে, এইটা নিয়ে অনেক সময় ঝামেলা থাকে। এই ঝামেলাটা একেবারে বেসিক আন্ডারস্ট্যান্ডিং থাকলে কোনো ঝামেলাই না। আমি একটু বুঝিয়ে বলি। বাতাস এসে গাড়ির বেগকে প্রভাবিত করতে পারে না আসলে, বাতাস বৃষ্টির বেগকে প্রভাবিত করে অ্যাকচুয়ালি। দেখেন, ধরুন নর্মালি বৃষ্টি পড়তেছিল, এটা হচ্ছে ভি অফ আর ভেক্টর। আপনি দাঁড়িয়ে আছেন, আপনি চলতেছেন না, আপনি বৃষ্টিকে এইভাবেই পড়তে দেখবেন। এখন যদি বাতাস আসে, ধরেন বাতাস আসলো এইভাবে, ভি এ ভেক্টর, তাহলে বাতাস আসলে আপনি বৃষ্টিকে কি সোজা পড়তে দেখবেন? বাতাস বৃষ্টিকে একটু হেলায় নিয়ে যাবে না? তাহলে বাতাস আসলে বৃষ্টির যে বেগটা হয়ে যাবে, তখন আর সেটা ভিআর ভেক্টর থাকবে না। তখন সেই ভেক্টরটা যেটা হয়ে যাবে, ভিআর প্রাইম ভেক্টর সমান ভিআর ভেক্টর প্লাস ভিএ ভেক্টর। সো তাহলে আবারও রিপিট করতেছি, যদি বাতাস চলে আসে তখন বৃষ্টির যে প্রকৃত বেগ সেটাই চেঞ্জ হয়ে ভিআর এর জায়গায় ভিআর প্রাইম হয়ে যাচ্ছে। তখন আমার বৃষ্টি এবং বাতাসের মিলিত বেগ হবে ভিআর প্রাইম ভেক্টর। এইবার বৃষ্টির আপেক্ষিক বেগ লোকের সাপেক্ষে যখন বাতাস আছে, সেটা সমান ভিআর প্রাইম ভেক্টর মাইনাস ভিপি ভেক্টর। তাহলে ভিআর প্রাইম ভেক্টর মানে হচ্ছে ভিআর ভেক্টর প্লাস ভিএ ভেক্টর মাইনাস ভিপি ভেক্টর। কাজ শেষ। সো আপনি বৃষ্টির বেগের সাথে বাতাসের বেগটা যোগ করে দেন, আর কিচ্ছু করতে হবে না। সো যদি বাতাস থাকে, আমরা যেটা করব, বৃষ্টির বেগের সাথে কার বেগ যোগ করব, বাতাসের বেগ যোগ করে দিব, তাহলে আপেক্ষিক বেগ পেয়ে যাব। বৃষ্টি এবং বাতাসের আপেক্ষিক বেগ নিয়ে এখন পর্যন্ত মোটামুটি সবচেয়ে ঝামেলার যে ম্যাথটা আসছে সেটা হচ্ছে রাজশাহী বোর্ড 2019 সালের ম্যাথটা। তো আমরা এখন এই ম্যাথটাকে একটু সলভ করে আগে প্রশ্নটা পড়ে নেই, দেখি প্রশ্নে কি বলেছে। বলেছে 30 ডিগ্রি কোণে আনত একটি পাহাড়ের ঢাল বেয়ে 72 কিলোমিটার পার আওয়ার সমবেগে একটি বাস উপরে উঠছে। তাহলে একটা বাস 72 কিলোমিটার পার আওয়ার সমবেগে উপরের দিকে উঠতেছে 30 ডিগ্রি কোণে আনত পাহাড়ের ঢাল বেয়ে। এমন সময় হঠাৎ বৃষ্টি 6 মিটার পার সেকেন্ড সমবেগে খাড়া নিচের দিকে পড়তে শুরু করলো। বৃষ্টিটা 6 মিটার পার সেকেন্ড সমবেগে খাড়া নিচের দিকে পড়তেছে। বৃষ্টি যখন প্রায় শেষ তখন অনুভূমিকভাবে বায়ু প্রবাহ শুরু হলো। যখন বৃষ্টি প্রায় শেষের দিকে তখন বায়ু প্রবাহটা শুরু হয়েছে অনুভূমিকভাবে। তাহলে প্রথম কোশ্চেনটা হচ্ছে গ নাম্বার, শুরুতে বাস চালক কত কোণে বৃষ্টি পড়তে দেখবে নির্ণয় করো। তাহলে বাস চালক কত কোণে বৃষ্টি পড়তে দেখবে সেটা নির্ণয় করতে বলা হয়েছে। সবসময় আমি বলি আগে ডায়াগ্রামটা আঁকতে, কারণ ডায়াগ্রাম যদি আঁকেন সেক্ষেত্রে ম্যাথটা করাটা অনেক সহজ হয়ে যায়। তাহলে 30 ডিগ্রি কোণে আনত, এখানে থিটাটা 30 ডিগ্রি, এটা ঢালবে একটা বাস উপরের দিকে উঠতেছে। তাহলে বাসের বেগ ভিবি ভেক্টর এবং এই বাসের বেগের মান ভিবি ইকুয়ালস টু 72 কিলোমিটার পার আওয়ার। তাহলে 72 ইন্টু 5/18 মিটার পার সেকেন্ড, 20 মিটার পার সেকেন্ড। আর বৃষ্টির প্রকৃত বেগ ভি অফ আর, এটা 6 মিটার পার সেকেন্ড। তাহলে বৃষ্টিটা উলম্বভাবে নিচের দিকে পড়তেছে, এটা ভিআর ভেক্টর, এবং এই ভিআর ভেক্টরের মান হচ্ছে 6 মিটার পার সেকেন্ড। এখন দেখেন, আমাকে বের করতে হবে বৃষ্টির আপেক্ষিক বেগ বাসের বেগের সাপেক্ষে। তাহলে ভিআর বি ভেক্টর ইকুয়ালস টু ভিআর ভেক্টর মাইনাস ভিবি ভেক্টর। তাহলে আমাদের এখানে ভিআর ভেক্টর মাইনাস ভিবি ভেক্টর যদি করি, ভিবি ভেক্টর এদিকে আছে, মাইনাস ভিবি ভেক্টর হবে অপোজিট ডিরেকশনে।
এটা হবে মাইনাস ভিভি ভেক্টর। তাহলে এখান থেকে আমাদের অ্যাকচুয়ালি যেটা বের করতে হবে সেটা হচ্ছে এই যে ভিআরবি ভেক্টরটা বের করতে হবে এবং সেটা কত কোণে আছে সেটা দেখতে হবে। ওকে, খুবই ভালো কথা। আমরা তাহলে এখন যে কাজটা করব সেটা হচ্ছে এখানে আলটিমেটলি বৃষ্টিটা পড়বে হচ্ছে লাইক দিস, এইভাবে। এইটা আমাদের ভিআরবি ভেক্টর। তাহলে এই ভিআরবি ভেক্টরটা এখানে ধরলাম উলম্বের সাথে যে কোণ উৎপন্ন করেছে সেটা থিটা। তাহলে থিটা কোণের মান কত সেটা আমাদেরকে বের করতে হবে। সো আমি জিনিসটাকে একেবারে সহজভাবে বুঝার জন্য এই ডায়াগ্রামটাকে আরো বড় করে আঁকবো। চলেন আমি এই ডায়াগ্রামটাকে এখন একটু বড় করে আঁকি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। সো আমরা আগের ডায়াগ্রামটাকে একটু বড় করে আঁকছি। দেখেন এখানে আমাদের যে ভিআর ভেক্টরটা সেটা সোজা নিচের দিকে, এটা ভিভি ভেক্টর, ভিআর ভেক্টর সোজা নিচের দিকে। এবার মাইনাস ভিভি ভেক্টর হচ্ছে এই দিকটায়, এটা মাইনাস ভিভি ভেক্টর যেটার মান হচ্ছে 20 একক, এটার মান 20 একক, এটার মান 6 একক। তাহলে 6 একক মানের ভেক্টর বৃষ্টি পড়ছে, 20 একক মানের ভেক্টর এটা। এখন আমাদের এইখানে তাহলে যে জিনিসটা দাঁড় হয়, লব্ধি যে বেগটা, এই লব্ধি বেগটা এরকম হবে। এটা হচ্ছে ভিআরবি ভেক্টর। এটা উলম্বের সাথে যদি থিটা কোণে থাকে এই থিটা কত বের করতে হবে। এখন দেখেন এটা যদি থিটা হয় এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি। আমাদের তাহলে এই ভিতরের পুরো অ্যাঙ্গেলটা আলফাটা কত 60 ডিগ্রি। আমাদের আলফাটা 60 ডিগ্রি হবে। এটা 30 ডিগ্রি হলে এখানে লম্ব টানলে এখানে 90, তাহলে এখানে অ্যাঙ্গেলটা কত 60 ডিগ্রি। তাহলে ট্যান থিটা সমান কার সাথে উৎপন্ন কোণ, 6 একক মানের ভেক্টরের সাথে উৎপন্ন কোণ 6 + 20 cos 60 ডিগ্রি উপরে 6 20 sin 60 ডিগ্রি, বা tan থিটা ইকুয়ালস টু 6 + 20 cos 60 ডিগ্রি। cos 60 ডিগ্রির মান হাফ আমরা জানি, তাহলে নিচে থাকবে হচ্ছে 6 10 16 20 ইন্টু সাইন 60 ডিগ্রি, 20 ইন্টু সাইন 60 ডিগ্রি, এটা 17.32 হওয়ার কথা, 17.32। তাহলে থিটা ইকুয়ালস টু, এটাকে যদি ট্যান ইনভার্স করি 17.32 ভাগ 16, এটাকে ট্যান ইনভার্স যদি করে ফেলি 47.268। তাহলে বাতচালক বৃষ্টিকে উলম্ব রেখার সাথে 47.268 ডিগ্রি কোণে পড়তে দেখবে। এটা ছিল আমাদের গ নাম্বার কোশ্চেন। ওকে, চলুন এরপর আমরা চলে যাব ঘ নাম্বার কোশ্চেনটায়। দেখি ঘ নাম্বার কোশ্চেনে কি বলা হয়েছে সেটা আগে একটু বোঝার চেষ্টা করি। ঘ নাম্বার প্রশ্নে বলছে বায়ুপ্রবাহের দরুন বাতচালক খাড়া নিচের দিকে বৃষ্টি পড়তে দেখলে, মানে যখন বায়ুপ্রবাহ হচ্ছে তখন বাতচালক দেখতেছে বৃষ্টিটা খাড়া নিচের দিকে পড়তে দেখলে বাতাসের প্রকৃত মান ও দিক গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তাহলে বাতাসের প্রকৃত বেগের মান এবং দিক নির্ণয় করতে বলা হয়েছে। এখন দেখেন এই যে বাতাসটা শুরুতেই বলে দিয়েছে অনুভূমিকভাবে বায়ুপ্রবাহ শুরু হলো, তাহলে বায়ুপ্রবাহটা ছিল অনুভূমিকভাবে। তাহলে আমরা এখানে আগে একটু ডায়াগ্রামটা আঁকি, ডায়াগ্রাম আঁকলে জিনিসটা আবারও ইজি হয়ে যাবে। সো আমাদের এখানে বাসটা উঠতেছিল সোজা উপরের দিকে, এইটা আমাদের ভিভি ভেক্টর, এই কোণটা 30 ডিগ্রি। এখন একটা বায়ু প্রবাহ আসছে অনুভূমিক দিকে, এটা তাহলে ভি অফ এয়ার, এবং বৃষ্টিটা উলম্বভাবে নিচের দিকে পড়ছিল, এটা হচ্ছে ভি অফ আর ভেক্টর। এখন খেয়াল করেন এখানে কিন্তু সুস্পষ্টভাবে বলে দিছে বায়ুপ্রবাহের দরুন বাতচালক খাড়া নিচের দিকে বৃষ্টি পড়তে দেখলে। তাহলে বাতচালক এখন বায়ুপ্রবাহের দরুন দেখতেছে বৃষ্টিটা সোজা নিচের দিকেই পড়তেছে। তাহলে ভি আর প্রাইম উইথ রেসপেক্ট টু বাস, এটা হচ্ছে ভি আর প্রাইম বি ভেক্টর। এবং আমরা কিন্তু একটু আগেই কনসেপচুয়াল একটা জিনিস পড়ে আসছি, আবার একটু পিছনে যাই, খেয়াল করেন
যখন বাতাস আসবে তখন বৃষ্টির বেগের সাথে বাতাসের বেগটা যোগ করে ভি আর প্রাইম ভেক্টর আসে। তাহলে ভি আর প্রাইম পি ছিল কি ছিল, ভি আর প্রাইম পি ভেক্টরটা ভি আর ভেক্টর প্লাস ভি এ ভেক্টর মাইনাস ভিপি ভেক্টর ছিল। এখন তাহলে পি এর জায়গায় শুধু বাস বি আসবে। তাহলে আমাদের এইখানে যে ভেক্টরটা আমরা দেখব সেটা হচ্ছে ভি আর প্রাইম বি ভেক্টর ইকুয়ালস টু ভি আর প্রাইম ভেক্টর মাইনাস ভিভি ভেক্টর, কিন্তু ভি আর প্রাইম ভেক্টর মানে ভি আর ভেক্টর প্লাস ভি এ ভেক্টর মাইনাস ভিভি ভেক্টর। এখন পুরা জিনিসটা ভেক্টর আকারে আমি সলভ করব। তাহলে এইখানে বা ভি আর প্রাইম বি ভেক্টর যদি লিখি, প্রথম কথা হচ্ছে আমাদের যে বাসের যে বেগটা, এই বেগের ভেক্টরটা হচ্ছে 20 একক মানের ভেক্টর, এখানে 30 ডিগ্রি কোণে আছে। তাহলে ভিভি ভেক্টর ইকুয়ালস টু 20 কস 30 ডিগ্রি আই ক্যাপ প্লাস 20 সাইন 30 ডিগ্রি জে ক্যাপ। তাহলে এটা হবে 17.32 আই ক্যাপ প্লাস 10 জে ক্যাপ, এটা ভিভি ভেক্টর। এআর ভেক্টরটা ভিএ ভেক্টর এক্স আই ক্যাপ, কেন? কারণ হচ্ছে অনুভূমিকভাবে বাতাস বইতেছে, এটা কোশ্চেনেই বলে দিছে। এইবার যে ভিআর ভেক্টরটা আছে প্রকৃত বৃষ্টির দিক সেটা নিচের দিকে, তাহলে মাইনাস 6 জে ক্যাপ। তো এই মাইনাসটা কেন লিখতেছি? কারণ বৃষ্টিটা পড়তেছে কোন দিকে? নিচের দিকে। এখন একটা জিনিস খেয়াল করি, এই যে ভি আর প্রাইম বি ভেক্টরটা এটা কিন্তু সোজা নিচের দিকেই আছে। তাহলে ভি আর প্রাইম বি ভেক্টরটাকে আমরা লিখতে পারি মাইনাস ওয়াই জে ক্যাপ। কেন? ওয়াই অক্ষ বরাবর সোজা নিচের দিকে বৃষ্টিটাকে বাচ্চালোক পড়তে দেখছে। তাহলে ভি আর ভেক্টরটা যেটা আছে সেটা হচ্ছে মাইনাস 6 জে ক্যাপ প্লাস ভি এ ভেক্টরটা এক্স আই ক্যাপ মাইনাস ভিভি ভেক্টর হচ্ছে 17.32 আই ক্যাপ প্লাস 10 জে ক্যাপ, এটাকে ব্র্যাকেটে নিয়ে আসলাম, বা মাইনাস ওয়াই জে ক্যাপ ইকুয়ালস টু মাইনাস 6 জে ক্যাপ প্লাস এক্স আই ক্যাপ মাইনাস 17.32 আই ক্যাপ মাইনাস 10 জে ক্যাপ। তাহলে আমরা আলটিমেটলি যেটা পাবো মাইনাস ওয়াই জে ক্যাপ ইকুয়ালস টু এক্স মাইনাস 17.32 আই ক্যাপ মাইনাস 16 জে ক্যাপ। এটা হচ্ছে তাহলে আমাদের চূড়ান্ত যে ভেক্টরটা। এখন এই ভেক্টর থেকে আমাদের বের করতে হবে এক্স এর মানটা। তাহলে চলেন আমরা এই ভেক্টরটা যদি আবার লিখি, মাইনাস ওয়াই জে ক্যাপ ইকুয়ালস টু এক্স মাইনাস 17.32 আই ক্যাপ মাইনাস 16 জে ক্যাপ। তাহলে সমীকরণের উভয় পাশে এক্স এর সহগ সমীকৃত করে পাই। মানে আমরা এই যে সমীকরণটা আছে এটার দুই পাশে এক্স এর সহগটাকে সমীকৃত করব। সেক্ষেত্রে বাম পাশে এক্স এর সহগ নাই, 0, এক্স মাইনাস 17.32, তাহলে এক্স সমান 17.32 মিটার পার সেকেন্ড। তাহলে আসলে বাতাস বাম হতে ডান দিকে অনুভূমিকভাবে 17.32 মিটার পার সেকেন্ড বেগে প্রবাহিত হচ্ছিল। সো তাহলে এই হচ্ছে আমাদের আপেক্ষিক বেগে যদি হচ্ছে বাতাস আসে সেক্ষেত্রে গাণিতিক সমস্যা কিরকম হবে সেটা ডিটেলস। ওকে, তাহলে দেখেন আমরা আজকের যে লেকচারটা আছে একটু র্যাপ আপ করি যে আজকের লেকচারটায় আমরা আসলে কি কি শিখলাম, কি কি পড়লাম। আমরা আজকের লেকচারটা শুরু করেছিলাম ক্রস গুণন দিয়ে। তারপর আমরা ক্রস গুণনের কিছু ধর্মবলী পড়েছি। ক্রস গুণনের ধর্মের পর আমরা অ্যাকচুয়ালি ক্রস গুণনের কিছু ব্যবহার দেখেছি, যে ক্রস গুণন দিয়ে কি কি জিনিসপত্র করা যায়। সো সেগুলা দেখার পর আমরা আপেক্ষিক বেগের যে কনসেপ্টটা, সেই আপেক্ষিক বেগের কনসেপ্টে আসছি এবং আপেক্ষিক বেগ সংক্রান্ত কি রকম জটিলতা বা ঝামেলা হতে পারে সেগুলো আমরা দেখেছি। তো তাহলে আজকের লেকচারটা এই পর্যন্তই। সবাই ইনশাল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।